আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রতিভা কি জন্মগত, নাকি এটা আসলে কঠোর পরিশ্রমের ফল? হুম। একজন জিনিয়াসকে ঠিক কি জিনিয়াস বানায়? এটা কি শুধু অংছং আইকিউ আর অসাধারণ দক্ষতার ব্যাপার? ঠিক। ক্রেগ রাইটের লেখা দ্য হিডেন হ্যাবিটস অফ জিনিয়াস বইটা ঠিক এই প্রশ্নগুলো নিয়েই নাড়াচাড়া করেছেন। আর বইটা আমাদের প্রচলিত ধারণার বাইরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে। আমরা সাধারণত ভাবি জিনিয়াস মানেই হয়তো জন্ম থেকেই বিশেষ ক্ষমতা নিয়ে আসা কেউ, অথবা যে দিনরাত এক করে পরিশ্রম করে। হ্যাঁ, কিন্তু এই বইটা দেখাচ্ছে যে আসল ছবিটা এর চেয়ে অনেক বেশি জটিল এবং আকর্ষণীয়। আমরা যেভাবে প্রতিভাতে মাপার চেষ্টা করি, সেই মাপকাঠিগুলোই হয়তো ভুল। তার মানে আজকের আলোচনায় আমরা এই বইটার সাহায্য নিয়ে জিনিয়াসের রহস্যটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেই সব অদৃশ্য বাধা নিয়ে কথা বলবো, যা হয়তো ইতিহাসে অনেক সম্ভাব্য প্রতিভাকে আড়ালেই রেখে দিয়েছে। ঠিক। ঠিক আছে, চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। চলুন। আজকাল তো জিনিয়াস শব্দটা আমরা যেখানে সেখানে ব্যবহার করি। হ্যাঁ, একদম। অ্যাপল স্টোরের জিনিয়াস বার থেকে শুরু করে কোনো খেলোয়াড় ভালো খেললে বা কোনো তারকা দারুণ অভিনয় করলেই আমরা বলে ফেলি কি জিনিয়াস। ঠিক। কিন্তু ঐতিহাসিকভাবে এই শব্দটার মানে কি সবসময় একই ছিল? একদমই না। সময়ের সাথে এর মানে অনেক পাল্টেছে। যেমন ধরুন, প্রাচীন রোমানরা যখন জিনিয়াস বলতো, তারা কোনো ব্যক্তির কথা ভাবত না। তাই নাকি? তাহলে কি ভাবতো? তারা ভাবত একজন ব্যক্তির অভিভাবক আত্মার কথা, যাকে বলা হতো গার্ডিয়ান স্পিরিট। তাদের বিশ্বাস ছিল প্রত্যেক মানুষের সাথেই একটা বিশেষ আত্মা থাকে, যা তাকে পথ দেখায়, তাকে বিশেষ করে তোলে। বাহ! বেশ আধ্যাত্মিক একটা ধারণা। তাহলে এটা ব্যক্তি থেকে ঐশ্বরিক দিকে গেল কিভাবে? সেটা হলো রেনেসাঁর সময়। তখন জিনিয়াস বলতে বোঝানো হতো ঈশ্বরের দেওয়া কোনো উপহার বা স্বর্গীয় ক্ষমতা। যেমন লিওনার্দো দা ভিঞ্চিকে মানুষ বলতো ইল দিভিনো। মানে স্বর্গীয়? হ্যাঁ, স্বর্গীয়। অর্থাৎ তার প্রতিভা মানুষের ক্ষমতার ঊর্ধ্বে, এটা ঈশ্বরের দান। কিন্তু অষ্টাদশ শতকে যখন এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তি এলো, তখন ফোকাসটা ঈশ্বর থেকে সরে ব্যক্তির ওপর চলে এলো। প্রতিভা হয়ে উঠল একজন মানুষের নিজস্ব গুণ। আর এখন? এখন তো আমরা দলবদ্ধভাবে কাজ করাকেও গুরুত্ব দিই। ঠিক তাই। আধুনিক যুগে এসে একক উদ্ভাবকের ধারণাটাই বদলে গেছে। এখন বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় পুরো একটা দলকে। ২-৩ জন বিজ্ঞানীকে একসাথে। একদম। এটা প্রমাণ করেছে উদ্ভাবন এখন আর একার কাজ নয়, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। সুতরাং জিনিয়াসের ধারণাটা একটা আত্মা থেকে শুরু হয়ে ঐশ্বরিক উপহার, তারপর ব্যক্তিগত গুণ এবং অবশেষে একটা সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিতে এসে দাঁড়িয়েছে। তাহলে এত কিছুর পর এই আলোচনার জন্য বইটা জিনিয়াসের ঠিক কোন সংজ্ঞাটা দিচ্ছে? একটা পরিষ্কার ধারণা না থাকলে তো এগোনো মুশকিল। বইটা একটা খুব কার্যকারী সংজ্ঞা দিয়েছে, যা আমাদের পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দেবে। সংজ্ঞাটা হলো, জিনিয়াস হলেন অসাধারণ মানসিক ক্ষমতার অধিকারী একজন ব্যক্তি, যার মৌলিক কাজ বা অন্তর্দৃষ্টি সমাজকে কোনো গুরুত্বপূর্ণ উপায়ে বদলে দেয়। আর সেই বদলের প্রভাবটা ঠিকই থাকে। হ্যাঁ, এবং সেই বদলের প্রভাব যুগ এবং সংস্কৃতি ছাড়িয়ে টিকে থাকে। এখানে তো বেশ কয়েকটা স্তর রয়েছে, শুধু বুদ্ধিমান হলেই হচ্ছে না। না, এখানে তিনটি মূল উপাদান আছে। প্রথমটা হলো মৌলিকতা, এমন কিছু তৈরি করা যা আগে ছিল না। আচ্ছা। দ্বিতীয়টা হলো ব্যাপক এবং দীর্ঘস্থায়ী প্রভাব, সেই কাজটা শুধু তার সময়ই নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাসঙ্গিক থাকতে হবে। আর তৃতীয়টা, যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, কোনটা? সেটা হলো সেই ধারণাটা গ্রহণ করার জন্য একটা প্রস্তুত সমাজ। এই শেষ পয়েন্টটা একটু বুঝিয়ে বলবেন। সমাজ প্রস্তুত থাকা মানে কি? বইটাতে একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব একটা নির্জন দ্বীপে বসে আবিষ্কার করলেন, কিন্তু সেটা কাউকে জানালেন না। হুম। তার সব লেখা পুঁথি হয়ে সেই দ্বীপেই থেকে গেল। তাহলে কি আমরা তাকে জিনিয়াস বলতাম? না, কারণ আমরা তো জানতামই না। তার মানে প্রতিভা থাকাটাই যথেষ্ট নয়, সেই প্রতিভাটা গ্রহণ করার মতো একটা সমাজও থাকতে হবে। এটা তো একটা দারুণ চিন্তা। তার মানে ইতিহাসে এমন অনেক মানুষ হয়তো ছিলেন, তাদের যুগান্তকারী ধারণা ছিল, কিন্তু সমাজ প্রস্তুত না থাকায় আমরা তাদের কথা জানি না। ঠিক, এই পয়েন্টটাই বইটা তুলে ধরেছে। প্রতিভার জন্ম এবং স্বীকৃতি দুটোই সমাজের ওপর নির্ভরশীল। আর এখানেই সেই পুরনো বিতর্কটা আবার ফিরে আসে। জিনিয়াসরা কি জন্মায়, নাকি তাদের তৈরি করা হয়? একদম।
হ্যাঁ, সেই নেচার ভার্সাস নার্চার বিতর্ক। বইটা তো এই বিতর্কের দুটো দিকই খুব ভালোভাবে তুলে ধরেছে। জন্মগত প্রতিভার পক্ষে কি কি উদাহরণ দেওয়া হয়েছে? প্রথমে জন্মগত প্রতিভার মানে নেচারের দিকটা দেখা যাক। বইটা অলিম্পিক সাঁতারু মাইকেল ফেলপসের উদাহরণ দিয়েছে। ও হ্যাঁ। দের শারীরিক গঠনটাই যেন সাঁতার কাটার জন্য তৈরি। তার ধরটা অস্বাভাবিক লম্বা, পা দুটো তুলনামূলকভাবে ছোট, আর তার বাহুর বিস্তার বা উইং স্প্যান তার উচ্চতার চেয়েও বেশি। এই বৈশিষ্ট্যগুলো তো তাকে পানিতে অংশম সুবিধা দেয়। অনেক বেশি সুবিধা দেয়। এটা সে অর্জন করেনি, এটা সে জন্মগতভাবেই পেয়েছে। জিমন্যাস্ট সিমোন বাইলসের কথাও তো আছে। তার ছোটখাটো আটসাট কিন্তু ভীষণ শক্তিশালী শরীর তাকে এমন সব জিমন্যাস্টিক মুভ করতে সাহায্য করে যা অন্যদের পক্ষে প্রায় অসম্ভব। একদম। আবার লিওনার্দো দ্য ভিঞ্চির কথা ভাবুন। ছোটবেলা থেকেই তার পর্যবেক্ষণ ক্ষমতা এবং নিখুঁতভাবে আঁকার হাত ছিল অসাধারণ। এগুলো সহজাত প্রতিভা। তার মানে প্রকৃতি বা জন্মগত বৈশিষ্ট্য কাউকে কাউকে শুরুতে অনেকটা এগিয়ে দেয়। এই শারীরিক সুবিধার উদাহরণগুলো বেশ জোরালো, কিন্তু এটা শুনলে মনে হতে পারে যে সাফল্য প্রায় পূর্বনির্ধারিত। তাহলে কঠোর পরিশ্রমের কি কোনো ভূমিকাই নেই? মাইকেলাঞ্জেলোর মতো শিল্পীরা তো বলতেন তাদের কাজ দেখলে কেউ প্রতিভা বলতো না, শুধু পরিশ্রমটাই দেখত। খুব ভালো পয়েন্ট। এখানেই নার্চার বা কঠোর পরিশ্রমের দিকটা আসে। মাইকেলঅ্যাঞ্জেলো একবার বলেছিলেন, যদি মানুষ জানত এর পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে, তাহলে তারা এটাকে আর প্রতিভা বলতো না। ঠিক। ভিনসেন্ট ভ্যান গগ বিশ্বাস করতেন যে তার সাফল্য পুরোটাই কঠোর পরিশ্রমের ফল। এমনকি বেস্ট সেলিং লেখক স্টিফেন কিং বলেছেন, সাধারণ প্রতিভাবান ব্যক্তি এবং সফল ব্যক্তির মধ্যে পার্থক্য হল অনেক বেশি পরিশ্রম। মোজার্টের কথাও তো আমরা বলি, যাকে শিশু প্রতিভা বা চাইল্ড প্রডিজি হিসেবে ধরা হয়, তিনিও কি পরিশ্রমের কথা বলেছেন? হ্যাঁ, মোজার্ট নিজেই বলেছিলেন যে তাকে তরুণ বয়সে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে। মানুষ তার কাজ দেখে অবাক হতো, কিন্তু এর পেছনে সাধনার কথা জানত না। তার মানে যাদের আমরা সহজাত প্রতিভার সেরা উদাহরণ হিসেবে দেখি, তারাও কিন্তু কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন। ঠিক তাই। তাহলে বিজ্ঞান কি বলছে? এটা কি শুধু প্রকৃতি নাকি পুরোটাই পরিশ্রম? আধুনিক বিজ্ঞান বলছে এটা আসলে দুটোরই এক জটিল মিশ্রণ। এপিজেনেটিক্স নামে একটা দারুণ ধারণা আছে। এপিজেনেটিক্স? হ্যাঁ, সহজ কথায় আমাদের জিনগুলো সুইচের মতো কাজ করে। আমাদের পরিবেশ, অভিজ্ঞতা এবং পরিশ্রম ঠিক করে দেয় কোন জিনগুলো অন হবে আর কোনগুলো অফ থাকবে। বাহ! অর্থাৎ প্রকৃতি হয়তো বাড়ির একটা নকশা বা ব্লুপ্রিন্টস দেয়, কিন্তু পরিবেশ ও পরিশ্রম দিয়ে সেই বাড়িটা তৈরি করতে হয়। এ ধারণাটা তো পুরো বিতর্কটাকেই একটা নতুন আলোতে ফেলে। তার মানে এটা এটা অথবা ওটা নয়, বরং এটা এবং ওটার ব্যাপার। একেবারে। বইয়ের লেখক শীর্ষ ক্রীড়াবিদদের সাফল্যের জন্য ৮০% পরিশ্রম এবং ২০% জিনের একটা অনুপাতের কথা বলেছেন। যদিও এটা একটা সরলীকরণ, মূল কথাটা হলো সহজাত প্রতিভা হয়তো একটা প্রাথমিক অনুঘটক হিসেবে কাজ করে, একটা ভালো সূচনা দেয়, কিন্তু অবিরাম ও উদ্দেশ্যমূলক অনুশীলন ছাড়া সেই প্রতিভা অর্থহীন। যেমন? পাবলো পিকাসোর কথাই ভাবুন। মাত্র ১৩ বছর বয়সেই তিনি অসাধারণ ছবি আঁকতেন। সেটা ছিল তার প্রতিভা। কিন্তু তার যুগান্তকারী শিল্পকর্ম যখন কিউবিজম তৈরি করতে তার কয়েক দশক ধরে কঠোর পরিশ্রম আর পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। তার মানে প্রতিভা তাকে শুরুটা দিয়েছিল, কিন্তু পরিশ্রম তাকে জিনিয়াস বানিয়েছে। একদম ঠিক। কিন্তু এই পরিশ্রম করার সুযোগটা কি সবাই সমানভাবে পায়? বইটি এরপর একটা খুব কঠিন কিন্তু জরুরি বিষয়ে আলোচনা করেছে। ইতিহাসে স্বীকৃত বেশিরভাগ জিনিয়াস কেন পুরুষ? বইটির দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটাই বেশ ধাক্কা দেওয়ার মতো, দ্য গেম ইজ রিগড বা খেলাটা পাতানো। এটা তো একটা বেশ সাহসী দাবি। এবং এই দাবির সপক্ষে লেখক কিছু শক্তিশালী প্রমাণও হাজির করেছেন। যেমন লেখিকা ক্যাথারিন নিকোলসের একটা পরীক্ষার কথা বলা হয়েছে। খুব বেশি দিন আগের ঘটনা নয়, ২০১৪ সালের। কি পরীক্ষা? তিনি তার লেখা একটা পাণ্ডুলিপি ৫০ জন সাহিত্য এজেন্টের কাছে পাঠিয়েছিলেন। অর্ধেক পাঠিয়েছিলেন নিজের নামে, আর বাকি অর্ধেক জর্জ লেয়ার নামে এক পুরুষের ছদ্মনামে। ফলাফল ছিল অবিশ্বাস্য। কি রকম? জর্জ লেয়ারের নামে পাঠানো পাণ্ডুলিপিটি ১৭ গুণ বেশি ইতিবাচক সাড়া পেয়েছে। ১৭ গুণ? হ্যাঁ, এমনকি ২টি প্রকাশনী থেকে সেটি ছাপানোর প্রস্তাবও আসে। আর ক্যাথরিন নিকলসন নিজের নামে পাঠানো পাণ্ডুলিপিটি মাত্র একবার গৃহীত হয়েছিল। একই লেখা, শুধু নামটা আলাদা হওয়ার কারণে এমন আকাশ-পাতাল তফাত। অবিশ্বাস্য। এটা তো ২০১৪ সালের ঘটনা। একবিংশ শতাব্দীতে এসেও শুধু নামটা পুরুষ হওয়ায়
এত বড় পার্থক্য তৈরি হতে পারে? এটা তো শুধু পক্ষপাত নয়, এটা রীতিমতো খেলা পাতানোর মতো। ঠিক। যদি আধুনিক সময়ে এই অবস্থা হয়, তাহলে ঐতিহাসিকভাবে নারীদের জন্য বাধাগুলো নিশ্চয়ই আরও অনেক বেশি কঠিন ছিল। ঠিক তাই। বইটিতে ভার্জিনিয়া উলফের বিখ্যাত বই আ রুম অব ওয়ান্স ওনের প্রসঙ্গ টানা হয়েছে। উলফ দেখিয়েছিলেন কিভাবে নারীদের ঐতিহাসিকভাবেই প্রাতিষ্ঠানিকভাবেই দমিয়ে রাখা হয়েছে। কি কি বাধা ছিল? প্রথমত, আর্থিক স্বাধীনতার অভাব। আমেরিকায় ১৯৭৪ সাল পর্যন্ত একজন নারী তার স্বামী বা কোনো পুরুষের গ্যারান্টি ছাড়া ব্যাংক থেকে ঋণ বা ক্রেডিট কার্ড নিতে পারত না। ভাবা যায়। দ্বিতীয়ত, ব্যক্তিগত পরিসর ও সময়ের অভাব। উলফ বলেছিলেন, একজন নারীর নিজের মতো করে ভাবার বা লেখার জন্য একটা ব্যক্তিগত ঘরের প্রয়োজন, যা ঐতিহাসিকভাবে তাদের ছিল না। আর তৃতীয়ত, শিক্ষা ও পেশাগত জগৎ থেকে তাদের প্রায় পুরোপুরি বাদ রাখা হয়েছিল। এর কিছু নির্দিষ্ট উদাহরণ কি দেওয়া যায়, যেখানে প্রতিভাবান নারীদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়নি? অবশ্যই। যেমন রজালিন ফ্র্যাঙ্কলিন ডিএনএ ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কারে তার তোলা ফটো 51 ছবিটি সবচেয়ে বড় প্রমাণ ছিল। কিন্তু নোবেল তো তিনি পাননি। না, নোবেল পুরস্কার পেলেন তার পুরুষ সহকর্মীরা। তার নামটুকু উল্লেখ করা হলো না। আরেকজন হলেন লিসা মাইটনের, যিনি পারমাণবিক বিভাজন আবিষ্কার করেছিলেন। তার ক্ষেত্রেও একই ঘটনা। হ্যাঁ, তার পুরুষ সহকর্মী অটো হ্যান একাই সেই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। এই নারীদের প্রতিভার কোনো কমতি ছিল না, কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। খেলাটা সত্যি তাদের জন্য পাতানো ছিল। আর বইটাতে মোজার্টের বোনের গল্পটাও তো খুব জোরালোভাবে এসেছে। হ্যাঁ, ন্যানারেল মোজার্টের গল্পটা এই বিষয়ের একটা মর্মান্তিক উদাহরণ। তিনিও তার ভাই উলফগাং অ্যামাদেউস মোজার্টের মতোই একজন বিস্ময় প্রতিভা বা প্রডিজি ছিলেন। অসাধারণ পিয়ানোবাদক ছিলেন তিনি। একদম। তাদের বাবা দুজনকে নিয়ে ইউরোপ ভ্রমণ করতেন এবং তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতেন। কিন্তু সমস্যাটা হলো, অষ্টাদশ শতকের একজন নারী হওয়ায় তাকে কখনো সুর তৈরি করতে উৎসাহিত করা হয়নি বা সেই সুযোগই দেয়া হয়নি। তার মানে তার প্রতিভা ছিল পরিবেশনের, সৃষ্টির নয়। ঠিক। যেই মুহূর্তে তার বিয়ের বয়স হলো, তার সঙ্গীত সফর এবং চর্চা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। অথচ তার ভাইয়ের পথচলা কিন্তু থামেনি। পরিবেশন বনাম সৃষ্টি, এই পার্থক্যটাই তো আসল, তাই না? ন্যানারাল মোজার্ট একজন নিখুঁত পরিবেশক ছিলেন, কিন্তু তাকে স্রষ্টা হতে দেওয়া হয়নি। বইটা কি এই ধারণার উপর ভিত্তি করেই একজন বিস্ময় প্রতিভা আর একজন সত্যিকারের জিনিয়াসের মধ্যে পার্থক্যটা দেখিয়েছে? একদম ঠিক ধরেছেন। এই পার্থক্যটাই আমাদের আলোচনার পরবর্তী গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে। বইটা বলছে, একজন বিস্ময় প্রতিভা মানে প্রডিজি এবং একজন সত্যিকারের জিনিয়াসের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কি সেই পার্থক্য? বিস্ময় প্রতিভারা খুব অল্প বয়সে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠিত ক্ষেত্রে অসাধারণ দক্ষতা অর্জন করে। তারা নিয়মগুলো খুব ভালোভাবে শেখে এবং নিখুঁতভাবে তা অনুকরণ করতে বা পরিবেশন করতে পারে। যেমন ন্যানারাল মোজার্ট বা আজকের দিনের কোনো তরুণ সঙ্গীত শিল্পী, যিনি হয়তো নিখুঁতভাবে বেথোভেন বাজাতে পারেন। ঠিক তাই। বিখ্যাত সঙ্গীতশিল্পী ইয়ো মা, যিনি একজন শিশু প্রতিভা ছিলেন, তিনি নিজেই নিজেকে জিনিয়াস মানেন না। তার মতে তিনি একজন পারফর্মার, সুরকার নন। তিনি অন্যের তৈরি করা সঙ্গীতকে নিখুঁতভাবে পরিবেশন করেন। একদম। বিস্ময় প্রতিভারা খেলাটা নিখুঁতভাবে খেলে। কিন্তু একজন জিনিয়াস খেলার নিয়মটাই বদলে দেয়। অসাধারণ বলেছেন। এটাই হলো মূল কথা। জিনিয়াসরা নতুন ক্ষেত্র তৈরি করে বা পুরানো কোনো ক্ষেত্রকে সম্পূর্ণ বদলে দেয়। তারা উদ্ভাবক, স্রষ্টা। অনেক জিনিয়াস, যেমন চার্লস ডারউইন বা চিত্রশিল্পী পল সেজান, তারা কিন্তু শিশুকালে বিস্ময় প্রতিভা ছিলেন না। তাদের যুগান্তকারী ধারণাগুলো জীবনের অনেক পরে, দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও চিন্তার পর এসেছে। তার মানে শিশু প্রতিভাদের উপর অতিরিক্ত মনোযোগ অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে। আমরা অনুকরণকে আসল উদ্ভাবনার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। ঠিক। বইটিতে আধুনিক শিশু প্রতিভাদের কাজকে পেছন ফিরে তাকানো বা রেট্রোস্পেক্টিভ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মানে কি? এর মানে হল, অনেক আধুনিক বিস্ময় প্রতিভা নতুন কিছু তৈরির চেয়ে পুরনো শৈলীকে নিখুঁত করায় বেশি মনোযোগ দেয়। যেমন কিছু তরুণ সঙ্গীতশিল্পী মোজার্টের মতো সুর তৈরি করার চেষ্টা করে। তাদের কাজ শুনতে ভালো লাগতে পারে, কিন্তু তা নতুন কিছু নয়। একদম। এটা আসলে ২২৫ বছর আগের শৈলীর একটা নিখুঁত অনুকরণ। এটা অতীতের দিকে ফিরে তাকানো, কিন্তু জিনিয়াসরা ভবিষ্যতের দিকে তাকায়, অতীতের দিকে নয়।
তারা নতুন পথ তৈরি করে। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা শুরু করেছিলাম জিনিয়াস কে এই প্রশ্ন দিয়ে। হুম এখন মনে হচ্ছে এটা শুধু উচ্চ আইকিউ বা সৌভাগ্যবশত পাওয়া কিছু জিনের সমষ্টি নয়। এটা সহজাত ক্ষমতা, অক্লান্ত পরিশ্রম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সুযোগের এক জটিল মিশ্রণ। ঠিক তাই। এই উৎসগুলো আমাদের এটাই দেখায় যে জিনিয়াস সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাগুলো প্রায়শই ত্রুটিপূর্ণ এবং পক্ষপাতদুষ্ট। আমরা পরীক্ষার নম্বর বা আইকিউ এর মতো কিছু নির্দিষ্ট মাপকাঠিতে অতিরিক্ত গুরুত্ব দিই। আর সেই সামাজিক বাধাগুলোকে উপেক্ষা করি। হ্যাঁ, আমরা সেই প্রাতিষ্ঠানিক এবং সামাজিক বাধাগুলোকে উপেক্ষা করি, যে একটা বিশাল জনগোষ্ঠীকে, বিশেষ করে নারীদের এবং অন্যান্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে তাদের সম্ভাবনা পর্যন্ত পৌঁছাতেই দেয়নি। একজন দক্ষ বিস্ময় প্রতিভা এবং একজন বিশ্ব পরিবর্তনকারী জিনিয়াসের মধ্যে পার্থক্যটা বোঝা তাই অত্যন্ত জরুরি। শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। বইটি এমন অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা বলেছে যাদের নারী বিদ্বেষী মনোভাব নারীদের সক্রিয়ভাবে দমিয়ে রেখেছিল। এর বিপরীতে ভার্জিনিয়া উলফ একটি শক্তিশালী ধারণা দিয়েছিলেন যাকে তিনি লুকিং গ্লাস এফেক্ট বা আয়নার প্রভাব বলেছেন। এটি একটি অসাধারণ এবং কিছুটা অস্বস্তিকর ধারণা। কী রকম? উলফ বলেছিলেন যে নারীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এক জাদুকরী ও মনোরম আয়নার মতো কাজ করেছে, যার মধ্যে পুরুষরা নিজেদের আসল আকারের চেয়ে দ্বিগুণ বড় দেখতে পেয়েছে। তার মানে পুরুষরা নিজেদের শ্রেষ্ঠত্ব অনুভব করার জন্য এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য নারীদের ছোট করে দেখানোর এই আয়নাটা ব্যবহার করত। ঠিক, নিজেদের বড় দেখানোর জন্য অন্যকে ছোট করা। আর এখান থেকেই চূড়ান্ত প্রশ্নটা উঠে আসে, তাই না? হ্যাঁ, প্রশ্নটা হলো, যদি সমাজ ঐতিহাসিকভাবে জিনিয়াসকে সংজ্ঞায়িত করার জন্যে এবং স্বীকৃতি দেওয়ার জন্য এমন একটা পক্ষপাতদুষ্ট আয়না ব্যবহার করে থাকে, তাহলে কতজন সম্ভাব্য জিনিয়াসকে আমরা দেখতেই পাইনি? শুধু নারী নয়, অন্যান্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীর কত মানুষের প্রতিভাকে দমিয়ে রাখা হয়েছে। একদম। আর তাদের সেই না বলা কথাগুলো, না আঁকা ছবিগুলো আর না আবিষ্কৃত তত্ত্বগুলো যদি না হারাতো, তাহলে আমাদের বিজ্ঞান, শিল্প এবং দর্শন, আমাদের পৃথিবীটা আজ কেমন হতো?